জামাত এবং এনসিপি সবসময় চেয়েছে যে যে গণভোটটা হয়ে যাক, তারপরে নির্বাচন হলো কি হলো না ডাজন্ট ম্যাটার, কারণ আমরা তো ক্ষমতায়, রাইট। তারা তো আমি ক্ষমতায় অলরেডি। সাবির মুস্তাফা এখানে একজন একটা মন্তব্য করেছেন যে তারেক জিয়া এখন ইউনূসের হাতের পুতুল, কি হয় সামনে দেখতে হবে। মানে কি হচ্ছে বলেন তো? সবাই বলে কি হয় সামনে দেখতে হবে, কিন্তু কেউ বলতে চাচ্ছে না সামনে আসলে কি হবে। কারণ এখানে একটা মানে প্রশ্ন চিহ্ন রয়ে গেছে, এই যে আমরা আলাপ করছি যে নির্বাচন হবে কি হবে না। এখন আমার যেটা মনে হয় যে এই নির্বাচন এবং রেফারেন্ডাম গণভোট এই দুইটা একদিনে হলো না। এই যে জুলাই সনদ, সেটার কিন্তু সবচেয়ে মানে বড় প্রবক্তা ছিল এনসিপি বা ওই ছাত্র নেতারা। তারা কিন্তু চাচ্ছিল জুলাই সনদ বলে একটা জিনিস, যেখানে তাদের যে গণঅভ্যুত্থান 2024 সালে গণঅভ্যুত্থান, তাকে একটা সাংবিধানিক রূপ দেওয়া হবে। এবং আওয়ামী লীগ যা করেছে সব হচ্ছে মানে খারাপ, এটাকে ফ্যাসিবাদ বলা হবে, এটাকে স্বৈরাচার বলা হবে। এবং একই সাথে এই 71-এর বিষয়টাকেও একটু ব্যাকগ্রাউন্ডে, একটু ব্যাক ব্যাক মানে পেছনের দিকে নিয়ে যাওয়া হবে। আর এটা মানে দেশের এখন মূল আর মানে ছবিটা হবে 24-এর মাধ্যমে। তো এইটা হচ্ছে জুলাই সনদের মূল লক্ষ্য। এখানে ঢুকা হলো এই সাংবিধানিক যে সংস্কারগুলা, সেগুলা। এখন জামাত এবং এনসিপি সবসময় চেয়েছে যে এই গণভোটটা যেন নির্বাচনের আগে হয়, নির্বাচনের আগে করে জুলাই সনদটা যেন অটোমেটিক্যালি সংবিধানের অংশ হয়ে যায়, এটা তারা চাচ্ছিল। কারণ ওইটা হলে নির্বাচন হলেও কি না হলেও কি, হয়তো না হলেই তাদের সুবিধা। এবং আমার মনে হয় বিএনপি সেটা বুঝতে পেরেছে এবং সেই জন্য তারা ইনসিস্ট করেছে যে এই দুইটা একসাথেই হতে হবে, একই দিনে হতে হবে। তাহলে হবে কি, আপনি গণভোট যদি করেন তাহলে আপনি নির্বাচনও আপনাকে করতে হবে। তো এখন এনসিপি যে বলছে যে নির্বাচন পেছালে প্রয়োজনে নির্বাচন পেছানো উচিত, তারা কিন্তু বলছে না প্রয়োজনে গণভোট পেছানো উচিত। কিন্তু তারা এখনো সেটাই আশা করছে যে গণভোটটা হয়ে যাক, তারপরে নির্বাচন হলো কি হলো না ডাজন্ট ম্যাটার, কারণ আমরা তো ক্ষমতায়, রাইট। তারা তো আমি ক্ষমতায় অলরেডি। শেষ মুহূর্তে নির্বাচন নাও হতে পারে, বরং গণভোট তারা করার পায় তারা করছে। হ্যাঁ, গণভোট এই জন্য তারা বলছে প্রয়োজনে নির্বাচন পেছানো যেতে পারে, কিন্তু বলছে না যে সাথে সাথে গণভোটও পেছানো হবে। তারা চাচ্ছে গণভোটটা হয়ে যাক। এইটা তাদের অনেক দিন ধরে তারা বলে আসছে যে গণভোটটা আগে, নির্বাচন পরে। আপনি কি বিএনপি বুঝতে পারছেন যে গণভোট কি হয়ে যাবে? আপনি বুঝতে পারছেন? না, গণভোট তো তারা করবেই। এবং সেই জন্য তো প্রফেসর ইউনূস তো আজকেও বোধহয় একটা ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে, যেখানে বলেছেন যে গণভোট হলেই নাকি মানে যখন জুলাই সনদ স্বাক্ষর হলো, তিনি ঘোষণা দিলেন যে আজ থেকে আমরা মানে বর্বরতার যুগ থেকে আমরা সভ্য যুগে প্রবেশ করলাম। তো এখন বলছে যে গণভোটটা হ্যাঁ হলেই দেশ একেবারে সুখী, স্বাধীন এবং এবং গণতান্ত্রিক হয়ে যাবে। তো এই ধরনের এইগুলো হচ্ছে বাকওয়াজ কথা। এটা নিয়ে এটা না কোনো এটার মানে বর্ণনা করার আর অন্য কোনো শব্দ আমি খুঁজে পাচ্ছি না। তবে ইউনূসের এটা একটা স্বভাব, তিনি এইভাবে মধুর মানে মানে বাণী দেন এবং একটা স্বপ্নের কি বলে ফুলঝুরি তিনি সৃষ্টি করেন, যে এইটা করলেই সব ঠিক হয়ে যাবে, সব আমরা একেবারে যা চেয়েছিলাম জীবনে সব আমরা পেয়ে গেলাম এই একটা জিনিস যদি আমরা করি। জুলাই সনদে আর এই সমস্ত কথা বিশ্বাস করে কেন এখন কেউ? মানে গণভোট নিয়ে এই যে সরকার এত প্রচারণা চালাচ্ছে, সরকারের নর্মালি কি হয়, একটা গণভোট যখন মানে বাংলাদেশে তো একটাই হয়েছে গণভোট, যেটা আর কি কি বলবো মানে ক্রেডিবল একটা গণভোট, সেটা ছিল 91 সালে। তখন তো সরকার সব দল এক মানে পার্লামেন্টে এই অ্যামেন্ডমেন্টটা পাশ করলো, অর্থাৎ এটার বিরোধিতা কেউ করেনি। কিন্তু তারপরে কিন্তু সরকার যেটা করেছে অ্যাওয়ারনেস সৃষ্টি করেছে গণভোট সম্পর্কে। কিন্তু ইউনূস সাহেব যেটা করছেন যে তিনি একেবারে পুরো সরকারি যন্ত্র ব্যবহার করে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। তো এইটা থেকে যারা আর কি এই সরকারের কর্মকাণ্ড নিয়ে সন্দিহান, তারা গণভোট নিয়ে সন্দিহান হয়ে যাবে। যে তার মানেটা কি, এই সরকার এত করে চাচ্ছে কেন যে হ্যাঁ ভোট হোক? বুঝলাম যে এখানে সংস্কারই আছে, কিন্তু সংস্কার তো পার্লামেন্ট করবে। গণভোট মানে গণভোটে না হলেও কিন্তু পার্লামেন্টের কাছে ওই সংস্কারগুলোর অপশন থেকে যায়। এটা এমন না যে পার্লামেন্ট চাইলে তারা এই সংস্কারগুলো করতে পারবে না, এগুলো তো পার্লামেন্টেরই কাজ, এটা তো গণভোটের কাজ না। কিন্তু তারা পার্লামেন্টকে পাশ কাটিয়ে গণভোট দিয়ে এটা করার চেষ্টা করছে। তো এই একটা মানে বিষয় আছে। এবং আলী সিদ্দিকী সাহেব যেটা বলছেন যে ভবিষ্যতে এটা আদালতে মানে চ্যালেঞ্জ হতে পারে, এবং চ্যালেঞ্জ হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ এখন হবে না, কারণ এখন হলে তো এটা আর ধোপে টিকবে না। এবং এখন যেসব রাজনৈতিক দল তৎপর, বিএনপি, জামাত, এনসিপি ইত্যাদি,
তারাও এখানে যুক্ত থাকবে না, কারণ তারা অলরেডি একটা ঘোষণা দিয়েছেন যে যারা আর কি জুলাই সনদে স্বাক্ষর করেছেন যে তারা এটাকে কোর্টে চ্যালেঞ্জ করবে না। তাহলে এটা এদের বাইরে থেকে কাউকে করতে হবে, কোনো আইনজীবী বা অন্য কোনো দল যারা এই জুলাই সনদের প্রক্রিয়ায় অংশীদার ছিল না। তার মানে যে বর্তমানে যারা ক্ষমতায় আছে তারা ক্ষমতায় থাকা পর্যন্ত এই চ্যালেঞ্জটা কোর্টে হয়তো হবে না। আপনি মিউট। জি, অনেক ইন্টারেস্টিং বললেন। মোহাম্মদ আলী সিদ্দিক, তো এখন ধরেন নির্বাচন, আপনি বলছেন যে হয়তো নির্বাচন একটা হয়ে যাবে এবং আওয়ামী লীগ আওয়ামী লীগ চেয়ে দেখবে, এটা একটি সিদ্ধান্ত তাদের। কারণ আমি তো দেখছি তাদের অ্যাক্টিভিটিতে একেবারে কবরের নীরবতা। মানে ইভেন তাদের কর্মীদের সঙ্গে যখন কথা হয় তারা তারা অপেক্ষা করছে বলে, কিন্তু কোনো নির্দেশনা তারা পাচ্ছে না, বলেন সময় হয়নি। কবে সময় হবে? নির্বাচনের আগে কি তাদের কোনো সময় হবে? এটা ডেফিনেটলি আওয়ামী লীগের শীর্ষ নেতা বা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ওনারাই বলতে পারবেন। আমারও একজন কি বলে বঙ্গবন্ধুর আদর্শের কর্মী হিসেবে আমি যেটা মনে করি যে দেশের কোটি কোটি মানুষ এই নির্দেশনার মানে তাদের করণীয় সম্পর্কে জানার অপেক্ষায় আছে। তারপরেও যেটা মনে করি যে কর্মীরা যতটুকু না জানে তার চেয়ে শতগুণ বেশি নেতারা জানেন। সে নেতারাই জানেন যে কখন ৭ই মার্চের ঘোষণা জাতির উদ্দেশ্যে আসবে, কোন মুহূর্তে ২৬শে মার্চের স্বাধীনতার ঘোষণা দিতে হবে। সেটা সেই সময়কার যে শীর্ষ নেতা জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবই জানতেন। এবং আমরাও সেই অপেক্ষায় আছি যে ভাগ্যক্রমে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বেঁচে আছেন। তিনি জনকল্যাণে, দেশের কল্যাণে, মানুষের জন্য যা করেছেন আমি মনে করি যে এটা ১০০ বছর এই বাঙালি জাতি মনে রাখবে। এবং ওনার প্রতি আমাদেরও মুহুর্মুহু আহ্বান, আকুতি যে আপনি ডাক দেন, জনগণকে ডাক দেন, জনগণ প্রস্তুত আছে। সেই প্রস্তুতির জন্য যে ক্ষেত্র তৈরি করা, সেই ক্ষেত্রটা জানি না কতটুকুন তৈরি হয়েছে। সেটা একটা নির্বাচন হয়ে গেলেই, আমি মনে করি না যে এটা যেন তেন একটা নির্বাচন হয়ে গেলেই সব সমস্যার সমাধান হয়ে গেল। যেটা সাবির মুস্তফা ভাই বললেন যে মোহাম্মদ ইউনূস উনি কয়েক যুগ ধরে জাতিকে এরকম স্বপ্ন দেখান এবং সেই স্বপ্নের বাস্তবায়ন যেটুকুন হয় ওনার নিজের ভাগ্যের পরিবর্তন হয়, জনগণের ভাগ্যের পরিবর্তন হয় না। এবং আমি একটা ঘটনার উল্লেখ করি, আমি তখন ছাত্র। সে সময় এই গ্রামীণ একটা প্রতিষ্ঠানের নামে গ্রামীণ দই উনি বের করেন, গ্রামীণ দই, এবং ড্যানন কোম্পানির পক্ষ থেকে সম্ভবত গ্রামীণ শক্তির মানে আন্ডারে এই দই তৈরি করেন এবং উনি একটা বক্তব্য দেন। আমার সে সময় খেয়াল আছে নাম ছিল শক্তি দই। হ্যাঁ, শক্তি দই, রাইট। তো উনি যেটা বলেন, আমি তখন মন্ত্রমুগ্ধের মতো ওনার কথা শুনলাম যে এরকম মানুষও আছে ফেরেস্তার মতো, যে এই দই করছেন কেন? ডেনমার্কের ড্যানন কোম্পানির সাথে মিলে তারা ফান্ডিং করেছেন। এই দইটা পুষ্টিহীন পথ শিশু, যারা এরশাদ নাম দিয়েছিলেন পথকলি, সেই পথ শিশুদের মাঝে বিতরণ করবেন যারা রাত্রে ফুটপাতে ঘুমায়, যারা মালনিউট্রিশনে ভোগে। তো সেই শিশুদের জন্য সকালে উঠে ফ্রোজেন ট্রাকে করে ঘুরে ঘুরে উনি ওই শিশুদের মধ্যে বিতরণ করবেন। তো অনেক বছর পরে আমি একটু খোঁজার চেষ্টা করলাম, জানার চেষ্টা করলাম যে সেই শক্তি দইটা কোথায়। এটা কি সেই পথ শিশুরা পায়, ফ্রিতে পায়, নাকি এটা ওই অন দ্য শেলফ যে সুপার মার্কেট, যেটা ধনী মানুষের জন্য তাদের বাজারজাতকরণের জন্য, ব্যবসা করার জন্য উনি সেখানে দিয়েছেন। তো এই ভদ্রলোক উনি সরকারি টাকায়, বিদেশি অনুদানে, বিদেশি টাকায় মানুষকে বিভ্রান্ত করে উনি বিভিন্ন ধরনের প্রকল্প নিয়েছেন এবং আজও সেই একই বিভ্রান্তির মধ্যেই উনি আচ্ছন্ন আছেন এবং দেশের অনেক মানুষ তাকে বিশ্বাসও করে। এটা বিশ্বাস করে না আমি বললে ভুল হবে। আর উনি এই শান্তিতে নোবেল পুরস্কার পেয়ে ওনার সামনে এই একটা পদক উনি দেখাইয়ে উনি সারা দেশের মানুষকে মন্ত্রমুগ্ধের মতো বোঝাতে সক্ষম হয়েছিলেন
যে উনি মানে দেবদূতের মতো আবির্ভূত হবেন এবং সেই আলাউদ্দিনের চেরাগের মতো ঘষা দিবেন আর সবকিছু বদলে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এই 18 মাসে কিন্তু উনি প্রমাণ করেছেন হারে হারে জি যে উনি বাংলাদেশটাকে আবার সেই তলাবিহীন ঝুড়িতে ফেরত নিয়ে গেছেন। বাংলাদেশটাকে একটা ফেইল্ড স্টেট হিসাবে উনি ইতিমধ্যে পৃথিবীতে প্রকাশ করেছেন। আজকে বিভিন্ন দেশ দেশ আমাদের তরুণ সমাজের যে বিদেশে পড়াশোনার জন্য, চাকরির জন্য যারা যেত, তাদের ভিসা বন্ধ হচ্ছে, একের পর এক রেস্ট্রিকশন আরোপ হচ্ছে। এবং সেটা এই সুধী মহাজন, এই তথাকথিত শান্তিবাবু ইউনূস সাহেব আমাদেরকে প্রকারান্তরে বুঝাই দিলেন যে উনি যে রক্তচোষা, যে সুদের কারবারি, এবং এটা ওনার পূর্বপুরুষ, ওনার বাবা দাদার থেকে ওনার পেয়ে আসা, এবং যে লোক মিথ্যার বেসাতি হতেছে তার প্রধান অস্ত্র। তা আমি কোনো ক্রমেই বিশ্বাস করি না যে মোহাম্মদ ইউনূস আর 6 মাস উনি টিকবেন ক্ষমতায়। জি আমরা সেই দিনের অপেক্ষায় আছি এবং আমরা প্রত্যাশা করি যে ওই বঙ্গবন্ধুর সেই অমর বাণীর মতো, সেই মন্ত্রমুগ্ধের নির্দেশনার মতো জাতিকে হয়তো তারই কন্যা অথবা অন্য কোনো ব্যক্তি যিনি আবির্ভূত হবেন, যিনি নির্দেশনা দেবেন, এবং এই ইউনূসের তক্তে তাউস খান খান হয়ে যাবে, এবং সেটা খুব বেশি দূরে না, এটা আমি প্রত্যাশা করি। জি সাবির মুস্তাফা, অনেকেই বলছেন কি, ধরেন আওয়ামী লীগ আর কি হেল্পলেস, এখন এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় আহ, অসহায় অবস্থায় আছে বিএনপি, কারণ নির্বাচন ছাড়া তাদের সামনে কোনো পথ নাই। সো তারা যেমন করে ভুলিয়ে ভালিয়ে একটা নির্বাচন করতে চাইছে, কিন্তু তাদের উপরে একটা চাপ তৈরি করা হচ্ছে যাতে করে একটা জাতীয় সরকার গঠন করা হয়। এ ব্যাপারে আমাদেরকে একটু ধারণা দিতে পারেন? হ্যাঁ, আমি একটু আগে যেটা বলছিলাম, জামাতের যে একটা নতুন চাল বলতে পারেন, যে জানুয়ারি মাসের 1 তারিখে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তারেক রহমানের সাথে দেখা করলেন, এবং দেখা করার পর প্রেস কনফারেন্স বা সাংবাদিকদেরকে বললেন যে তিনি কি প্রস্তাব দিয়ে এসেছেন, যে নির্বাচনের পরে সরকার গঠনের আগে তারা বসতে চান এবং বসে সবাই যাতে মিলেমিশে একসাথে কাজ করে, এবং বললেন যে পরবর্তী 5 বছর আমরা সবাই মিলেমিশে একসাথে কাজ করব। তার মানে হচ্ছে যে এটা মিলেমিশে কাজ করা মানে হচ্ছে একটা জাতীয় সরকারের কথাই সে বলছে। এবং এটা হচ্ছে জামাত মনে করে যদি তারা নির্বাচনে পরাজিত হয় তাহলে জাতীয় সরকারের মাধ্যমে তারা ক্ষমতায় রয়ে যাবে। তারা জানে যে তারা তারেক রহমানকে ডমিনেট করবে একদম, কারণ তারেক রহমানের সেই অভিজ্ঞতা নাই।